বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিবেচনা করলে জামায়াতের 1971 সালের ভুলের জন্য ফিরে আসা একরকম অসম্ভব ছিল। কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার বদলে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিলেন কে, সেটা হয়তো আমাদের অজানা কোনো ব্যক্তি নয়। তিনি নিজেই সর্বসেবা বনে যান, বাকশাল চালু করেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করতে সেনা মোতায়েন করেন। কিন্তু দায়িত্ব পালন করতে যেয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের বড় একটি অংশকে চাকরিচ্যুত হতে হয় মুজিবের দলীয় স্বার্থের জন্য। এর ফলশ্রুতিতে মানুষ 71-এর স্বাধীনতার প্রকৃত সুফল থেকে বঞ্চিত হয়। তাদের ভেতর মুক্তিযুদ্ধ বিরোধী সেন্টিমেন্ট বৃদ্ধি পায়। মুজিবের স্বৈরশাসন জামাতকে এদেশের রাজনীতিতে ফেরত আসার সুযোগ করে দেয়। একটি বিপ্লব সাধারণত জনগণের দীর্ঘদিনের ক্ষোভ, দমনপীড়ন ও অবিচারের বিরুদ্ধে বিস্ফোরণ হিসেবে শুরু হয়। কিন্তু ইতিহাস আমাদের দেখায় বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসক বা তার পরিবারকে ক্ষমতা থেকে অপসারণ করা হলেও পরবর্তী সময়ের অরাজকতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা অনেক ক্ষেত্রে আবার সেই একই স্বৈরশাসক বা তার পরিবারের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করেছে। সাম্প্রতিক ইতিহাসেও এমন উদাহরণ কম নয়। উদাহরণস্বরূপ মিশরের ঘটনা উল্লেখযোগ্য। 2011 সালের আরব বসন্তের ঢেউয়ে হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হন। জনগণ এক নতুন গণতান্ত্রিক ভবিষ্যতের আশায় ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলির ভাঙন, অর্থনৈতিক সংকট এবং নিরাপত্তাহীনতার কারণে দেশ দ্রুত বিশৃঙ্খলার মধ্যে পড়ে। ফলস্বরূপ সেনাবাহিনী আবার শক্তি অর্জন করে এবং 2014 সালে মুবারকের সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। যদিও তিনি মুবারকের সরাসরি পরিবারের সদস্য নন, কিন্তু অনেকেই তাকে মুবারক যুগের স্বৈরতন্ত্রের ধারাবাহিক রূপ হিসেবে দেখেন। হাইতির ক্ষেত্রেও অনুরূপ চিত্র দেখা যায়। 1986 সালে জ্যাং-ক্লদ দুভালিয়ে জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারান। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক দুর্দশার কারণে তিনি 2011 সালে নির্বাসন থেকে দেশে ফিরে আসেন। যদিও সরাসরি ক্ষমতা পুনরুদ্ধার করতে পারেননি, তার প্রত্যাবর্তন প্রমাণ করে যে বিপ্লব পরবর্তী অরাজকতা অনেক সময় পতিত স্বৈরশাসকের পরিবার বা তাকে ঘিরে থাকা গোষ্ঠীগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করে। এইসব ঘটনাই দেখায় যে বিপ্লবের পরের সময় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দ্রুত ও কার্যকরভাবে প্রতিষ্ঠিত না হয়, জনগণ শৃঙ্খলা ও নিরাপত্তার খোঁজে পুরনো শাসক বা তার উত্তরাধিকারের কাছে ফিরে যেতে বাধ্য হয়। এটি একটি প্রশ্ন আমাদের সামনে এনে দেয়, আমরা কি তবে ভুল পথে এগুচ্ছি? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার সেরা উপায় বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান হতে দেয়া। তাদের শর্টকাটে উৎখাত করার বদলে রাজনৈতিক ও আদর্শগতভাবে মোকাবেলা করা। কারণ তাদের উপর বিচারিক উপায়ে মোকাবেলা না করে যদি সহিংসতার পথ বেছে নেওয়া হয়, তবে এটি তাদের হাতে ভিকটিমহুড তুলে দিবে। একটা পর্যায়ে জনগণের একটি অংশ তাদের সাপোর্ট দেওয়া শুরু করবে। আমাদের মাথায় রাখতে হবে, স্বাধীনতা যুদ্ধে জামাতের বিতর্কিত ভূমিকার পরও তাদের কিছু সাপোর্টার রয়ে গিয়েছিল। তেমনি আওয়ামী লীগেরও একটি অংশ সমাজে থেকে যাবে। এদের ভায়োলেন্সের বদলে রিকনসিলিয়েশনের মাধ্যমে জায়গা দিতে হবে। আওয়ামী লীগের সিম্বলিক স্থাপনা কিংবা অন্যান্য পার্টির অফিসে হামলা করলে এটা এসব সমর্থকদের কাল্ট মেন্টালিটিকে সংহত করবে। মনে রাখবেন, দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে অ্যাপার্টহেইড পতনের পর দেশটি তীব্র রাজনৈতিক উত্তেজনার মুখে পড়েছিল। কিন্তু সেখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করে অতীত অপরাধের বিচার ও সামাজিক পুনর্মিলন নিশ্চিত করা হয়। ফলস্বরূপ প্রাক্তন দমনমূলক ব্যবস্থার পুনরাবৃত্তি ঘটেনি। আমাদের প্রধান ফোকাস হওয়া উচিত অর্থনীতি। অর্থনৈতিক সংকট অরাজকতার মূল উৎস। বিপ্লব পরবর্তী সরকার যদি দ্রুত জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়, তবে পুরনো শক্তি আবার প্রভাব বিস্তার করে। দেশে যদি মব আর হামলা লেগে থাকে, তাহলে বিদেশি বিনিয়োগ কি আসবে? নিজেরাই একবার চিন্তা করে দেখুন। দর্শক, যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন একটাই, তবে কি আমাদের নিজেদের ভুলেই কি ফিরে আসছে ফ্যাসিবাদ? প্রশ্নের উত্তরটি অবশ্যই জানাবেন কমেন্টে। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।